हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, আজকে আবার একটা তোমাদের জন্য নতুন ক্লাস নিয়ে এলাম। সেটা হচ্ছে প্রাইমারি টেট 2022 ইন্টারভিউর জন্য ক্লাস নাম্বার 62। অর্থাৎ আমরা ইন্টারভিউর যে প্রিপারেশন নিচ্ছি 2022 ইন্টারভিউর জন্য, তো তার আজকে 62 নম্বর ক্লাস। এর আগে কিন্তু 61টা ক্লাস আপলোড হয়ে গেছে এবং এর সাথে সাথে আরও বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসও কিন্তু করানো হয়ে গেছে। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই বলবো যে চ্যানেলে প্লেলিস্টে প্রথমে গিয়ে ভিজিট করো। সেখানে দেখো প্রত্যেকটা ক্লাস 1 নম্বর থেকে দেখা শুরু করো, কারণ এই প্রশ্নগুলো 2017তে যারা ইন্টারভিউ দিয়ে কোয়ালিফাইড করে চাকরি করছে তাদের থেকে নেওয়া প্রশ্ন এবং তার অনুকরণে বিভিন্নভাবে প্রশ্নগুলো কিন্তু রাখা হয়েছে, যেগুলো তোমাদের নলেজ বুস্ট হবে। সাথে সাথে কিন্তু ইন্টারভিউতে আসার মতোই প্রশ্নগুলো রাখা হয়েছে এখানে। আর সাথে সাথে বলবো যারা চ্যানেল নতুন আছো ফটাক করে বা ঝট করে একটা সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশান অন করে দাও, যাতে করে এই ধরনের ভিডিওর আপডেট নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো এবং বিভিন্ন যে কেস আপডেট প্রাইমারি রিলেটেড বা যে কোনো চাকরির গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স নোটিফিকেশান এই সমস্ত কিছু তথ্য তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আর এই ক্লাসের পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমার দ্য ওয়ে পেস এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশান বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, লাইক করো, বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। তো দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে একবার দেখা যাক। দেখো আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে ক্লাস নাম্বার 62তে, যে সেটা হচ্ছে বেঞ্জামিন ব্লুম। এই বেঞ্জামিন ব্লুমের ক্ষেত্রে যে ত্রিমাত্রিক বিষয়ের উপর তিনি আলোকপাত করেছিলেন সেগুলো কি কি, এবং এটা কিন্তু 2017তে প্রশ্ন করা হয়েছিল যে বেঞ্জামিন ব্লুম যে মূল্যায়নের ক্ষেত্রে ত্রিমাত্রিক বিষয়ের কথা উল্লেখ করেছিলেন, সেখানে 3টি মাত্রা বা 3টি কী কী বিষয় ছিল না, কি কি বলবে না। বেঞ্জামিন ব্লুমের ক্ষেত্রে যে ত্রিমাত্রিক বিষয়ের উপর আলোকপাত করা হয়েছিল মূল্যায়নে, সেখানে ছিল শিক্ষার লক্ষ্য, শিখন অভিজ্ঞতা এবং মূল্যায়ন পদ্ধতি। অর্থাৎ একটা মূল্যায়ন পদ্ধতি করার জন্য কোন কোন বিষয়ের উপর লক্ষ্য জোর দিতে হবে, সেটা হচ্ছে একটা শিক্ষার লক্ষ্য, অর্থাৎ কোন উদ্দেশ্যে তুমি শিক্ষাটা দিচ্ছ সেই লক্ষ্যটা, শিখন অভিজ্ঞতা তোমার, এবং মূল্যায়ন যে পদ্ধতি কীভাবে তুমি মূল্যায়ন করবে সেই বিভিন্ন পদ্ধতি নিয়ে তিনি বলেছিলেন। ওকে, এবং এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্স, কারণ এগুলোর ইম্পর্টেন্স তোমরা তখনই বুঝতে পারবে যখন এই বিষয়গুলো নিয়ে তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে। এগুলোর থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই তোমাদের করবে, কারণ 2017তে করেছে এবং অথেন্টিকভাবে কিন্তু যদি বিষয়গুলো জেনে যাও বা পিডিএফগুলো যদি পড়ো বা ক্লাসগুলো যদি একবার দুবার করে দেখো, তো অবশ্যই তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে এবং এগুলোর থেকে প্রশ্ন কিন্তু করবেই। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে শিখন প্রক্রিয়ার কয়টি গুরুত্বপূর্ণ ভাগ রয়েছে ও কী কী। তো শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে 3টি গুরুত্বপূর্ণ ভাগ রয়েছে বা বিভাগ রয়েছে। একটা হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ, অর্থাৎ কী উদ্দেশ্যে তুমি পাঠদান করাবে সেটা, শিখন অভিজ্ঞতার বিন্যাস করতে হবে এবং অর্জিত যে সামর্থ্য যেটা অর্জন করলো শিক্ষার্থীরা তার মূল্যায়ন। এই 3টি বিষয়ের ওপরে কিন্তু শিক্ষার যে গুরুত্ব সেটাকে ভাগ করা হয়েছে বা শিখন প্রক্রিয়াকে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন আজকের, যে শিক্ষার্থীদের উত্তম হাতের লেখা শেখানোর জন্য কোন কোন বিষয় মনে রাখতে হবে। তো একটা শিক্ষার্থীকে যখন তুমি হাতের লেখা শেখাবে বা একজন শিক্ষক হিসাবে তুমি যখন প্রাথমিক বিদ্যালয়ে যাবে, অনেকেরই হাতের লেখা খারাপ থাকে বা সেটা কিভাবে তুমি ভালো করবে, কারণ হাতের লেখাটাও কিন্তু একটা শিক্ষার্থীদের জরুরি বিষয়, কারণ হাতের লেখা ভালো না হলে অনেকে পরীক্ষার ক্ষেত্রে নম্বর কম পায়, এটা কিন্তু তোমরা সকলেই জানো। তো হাতের লেখাটা স্পষ্ট একদমভাবে দরকার। তো কীভাবে তুমি সেটাকে ভালো করবে, তো প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পষ্টতা থাকতে হবে হাতের লেখার মধ্যে, অবশ্যই ঠিক। একটা সরলতা থাকবে, ব্যবধান থাকবে, নির্দিষ্ট ব্যবধানে তুমি লিখবে। সমরূপতা, অর্থাৎ যে অক্ষরগুলো বা বর্ণগুলো তুমি লিখবে সেগুলো একটা নির্দিষ্ট রূপে, কোনোটা বড়ো ছোটো যেন না হয়। দ্রুততা, একটা নির্দিষ্ট গতিতে যেন শিক্ষার্থীরা লিখতে পারে সেটা থাকা দরকার। জ্যোতির্চিহ্নের ব্যবহার, অর্থাৎ যে সমস্ত যেমন কমা, পূর্ণচ্ছেদ, প্রশ্নচিহ্ন, এই বিষয়গুলো যাতে তারা সঠিকভাবে ব্যবহার করতে পারে হাতের লেখার মধ্যে। এবং নির্ভুলতা, অর্থাৎ বানান যেন তাদের মধ্যে কোনো ভুল না থাকে। তো এইগুলো যদি শিশু শিক্ষার্থীদের যদি প্রথম থেকে যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে তাদের হাতের লেখাও ভালো হবে এবং একটা মানে যথেষ্ট ভালো এবং উত্তম হাতের লেখা হিসেবে পরিচিত হবে তাদের। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, কোন স্তরকে বইবিহীন স্তর বলা হয়। এটা কিন্তু ভিভিআই করে রাখো, এটা কোন স্তরকে বইবিহীন স্তর বলা হয় না। বলবে 2 থেকে 5 বছর দেখো বয়স পর্যন্ত শিশুর জীবনে কী থাকে, প্রাক প্রাথমিক পর্যায়।
সেখানে শিশু কী করে আত্মপ্রকাশ করে, সামাজিকতা এবং ভাষা ব্যবহার সব কিছুরই ভিত্তি রচিত হয় এই পর্যায়ে। অর্থাৎ সে সমাজের সাথে মিশতে শিখবে, তার নিজের আত্মপ্রকাশ করতে শিখবে, সে ভাষা ব্যবহার করতে শিখবে। এই স্তরে শিশুকে লেখা ও আঁকা প্রভৃতি কাজে উৎসাহ দিতে হবে। অর্থাৎ এখনও পর্যন্ত বই দেওয়া হয়নি। ছবির রং আর ছড়ার ছন্দ হবে এই বয়সে ভাষার মাধ্যমে। অর্থাৎ ছবি, ছড়া এগুলো তারা শিখবে। ভাষা শিক্ষা দিতে হবে গান ও আবৃত্তির মাধ্যমে। ভালো ভালো রূপকথাও শোনাতে হবে। নানা রকম যে খেলা, আনন্দময় পরিবেশের মধ্যে যে শিশুকে এই পর্যায়ে কিন্তু ভাষা শিক্ষা দিতে হবে। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু এই স্তরে কোনো বইয়ের কথা উল্লেখ করা নেই এবং বইয়ের মধ্য দিয়ে তারা কিন্তু পাঠদান করবে না। তাই এই স্তরকেই বলা হয় অনেকে বইবিহীন স্তর। অনেকেই বলতে পারে যে সময়টা কত না 2 থেকে 5 বছর। পর্যায়টা কোন পর্যায়ে? প্রাক-প্রাথমিক পর্যায়। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, নির্মিতিবাদ কাকে বলে? কনস্ট্রাকটিভিজম, ঠিক তো? না, শিখনের একটি আধুনিক মতবাদ হলো প্রজ্ঞার নির্মিতিবাদ। শিক্ষার্থীরা নিজের বিচার বুদ্ধি ও মননের উপর ভিত্তি করে বিশ্বজগৎ সম্বন্ধে যেসব বিষয় জানতে পারে তাকে শিক্ষা মনোবিজ্ঞানের নির্মিতিবাদ বলে। আরেকবার বিষয়টা আমি অবগত করাচ্ছি তোমাদের। না, কি বলবে? শিক্ষার্থীরা নিজের বিচার বুদ্ধি, অর্থাৎ নিজস্ব যে বিচার বুদ্ধি রয়েছে সেগুলো, এবং তার মননের উপর যে ভিত্তি করে এই বিশ্বজগৎ সম্পর্কে জানবে, বুঝতে শিখবে, ভালোভাবে পরিচিত হবে, সেই যে বিষয়টা সেটাই শিক্ষা মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় কি? নির্মিতিবাদ। তো ভিডিওটি যদি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করো, বন্ধুর সাথে কমেন্ট বক্সে কমেন্ট করো যে কেমন লাগছে ভিডিওটা। আর সকলকে অনুরোধ করবো যারা ভিডিওটা দেখছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটা গ্রো করার চেষ্টা করো। অনুরোধ করবো এটা সকলকে আমি। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশ শিক্ষার লক্ষ্যগুলি শিক্ষার্থীর সামনে কিভাবে তুলে ধরবেন? তো তুমি যখন একজন প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করাতে যাবে তখন পরিবেশ বিদ্যা বলে একটা যে পাঠ রয়েছে বা পরিবেশের সাথে শিশু শিক্ষার্থীদের কীভাবে তুমি বোঝাবে বা তাদের সাথে কীভাবে তুলে ধরবে বিষয়টা, সেটা কীভাবে? না, পরিবেশগত সমস্যা প্রকৃতিকে জটিলতার সামনে উপস্থিত করে। পরিবেশ বিজ্ঞান এই জটিলতা বুঝতে সাহায্য করে এবং সমস্যার সমাধানে সহায়তা করে। পরিবেশ শিক্ষার লক্ষ্যগুলো কী কী থাকবে তাহলে? পরিবেশ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরতে হবে, পরিবেশের উন্নতি কীভাবে ঘটাতে হয় সেটা তাদেরকে বোঝাতে হবে, এবং শিক্ষার্থীদের পরিবেশগত সমস্যা সমাধানে প্রয়োজন ভিত্তিক যে জ্ঞান, ধারণা, দক্ষতা, প্রেরণা, দায়িত্ববোধ এই সম্পর্কে তাদের কিন্তু সচেতন করে তুলতে হবে। তাহলেই কিন্তু শিশু শিক্ষার্থীদের ক্ষেত্রে যে পরিবেশের যে শিক্ষার যে লক্ষ্য সেটা সামনে ফুটে উঠবে। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলো জানা দরকার যে তৃতীয় শ্রেণীর পাতাভার বইতে কতগুলো অধ্যায় রয়েছে এবং কতগুলো গদ্য ও পদ্য রয়েছে। না, কি বলবে? তৃতীয় শ্রেণীর যে পাতাভার যে বইটা সেখানে কিন্তু মোট কিন্তু 26টা অধ্যায় রয়েছে, এটা কিন্তু মনে রাখবে। এবং যার মধ্যে গদ্য রয়েছে কটা? গদ্য রয়েছে কটা? 16টা, এবং পদ্য রয়েছে কিন্তু 10টা। এটা কিন্তু মাথায় রাখবে। এগুলো কিন্তু প্রশ্ন করে তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী কোন কোন পড়ার নাম এগুলো কিন্তু জিজ্ঞেস করে থাকে অনেক সময়। নেক্সট 8 নম্বর প্রশ্ন, দ্বিতীয় শ্রেণীর একটা রবীন্দ্রসঙ্গীতের নাম বলুন। তো দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বইতে একটা রবীন্দ্রসঙ্গীত কী রয়েছে? সেটা হচ্ছে আলো আমার আলো গো, এবং বইটির নাম কি? আমার বই, তোমরা সকলে জানো। তো প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি বইয়ের সম্পূর্ণ তথ্য, প্রশ্ন উত্তর, খুঁটিনাটি বিষয় যা কিছু দরকার তোমরা চ্যানেলে প্লেলিস্টে গিয়ে 2022 স্টেট ইন্টারভিউ বলে যে একটা প্লেলিস্ট রয়েছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা কিন্তু দেখবে যে প্রাথমিক বিদ্যালয়ে যে বইগুলো সেই সম্পূর্ণ তথ্য, কে অলঙ্করণ করেছিলেন, কে এই যে সহজ পাঠ কেন কালো সাদা করা হয়েছে, বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে এবং একদম নিখুঁতভাবে তথ্যগুলো দেওয়া রয়েছে যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে এবং আগামীতেও 2022এও কিন্তু এই ইন্টারভিউতে এগুলো জিজ্ঞেস করতে পারে। নেক্সট হবে তারপরে 9 নম্বর প্রশ্ন, যে সহজ পাঠে অ থেকে যে ও পর্যন্ত বর্ণমালা রয়েছে, অ পরিচিত, অ আ, ঠিক তো? বসে খায়, ক্ষীর খই, এগুলো যেগুলো রয়েছে, হস্যই দীর্ঘই, বসে খায়, ক্ষীর খই, এগুলো। তো এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। তো বলছে সহজ পাঠে যে অ থেকে ও পর্যন্ত বর্ণমালা রয়েছে, এই বর্ণমালায় 4টি খাবার আছে। সেই খাবারগুলো কি কি? না, বলবে ক্ষীর, খই, দই ও ভাত, এই 4টি খাবার রয়েছে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের জন্য সহজ পাঠ বইটি কোথায় কিনবেন?
আপনি। এটা কিন্তু অনেক সময় যারা ইন্টারভিউ নেবে তারা কিন্তু এটা প্রশ্ন করবে, এবং তোমরা যারা ইন্টারভিউ দেবে 2022 চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু ঘাবড়ে যেতে পারো। ইন্টারভিউ রুমে অনেক সময় অনেকভাবে প্রশ্ন করা হয়, এবং যাতে ঘাবড়ে যাও সেই জন্য এই ধরনের গুগলি প্রশ্নগুলো করে দেয় অনেক সময়। তো বলছে শিক্ষার্থীর জন্য যে সহজপাঠ বইটি সেটা কোথায় কিনবেন আপনি? প্রথমেই কিন্তু বলে দেবেন যে দোকানে কিনতে পাওয়া যাবে না, এই বই বিক্রয়যোগ্য নয়। এই বইগুলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিনামূল্যে প্রদান করা হয়। এটা কিন্তু মাথায় রাখবে, এবং এটা বারবার কিন্তু জিজ্ঞেস করা হয়েছে, এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু এটার ভুল উত্তর দিয়ে ফেলেছে। তো অবশ্যই এটা সঠিক উত্তরগুলো জানবে, এবং একটু ইন্টারভিউ যখন দেবে একদম ঠান্ডা মাথাতে, কোনোভাবেই অত বিলম্ব না বা অতটা যে চটজলদি করা বা চঞ্চল মন প্রকৃতির করে ইন্টারভিউ কেউ দেবে না। একদম শান্তভাবে প্রশ্নটা একবার না বুঝতে পারলে জিজ্ঞেস করবে আরেকবার, যে স্যার বা ম্যাডাম আমি বুঝতে পারিনি আরেকবার বলুন। অবশ্যই জিজ্ঞেস করবে এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। না পারলে স্কিপ করবে যে না আমার এটা জানা নেই। কিন্তু আমি বলবো যে প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত পাঠ্য বইগুলো রয়েছে ওগুলোর ডিটেলস তথ্য তোমাদের সকলেরই জানা দরকার। তাই বইগুলো পাশে অবশ্যই রাখো এবং পড়ার চেষ্টা করো। প্রত্যেকটা বই একদম ফ্লুয়েন্টলি ভালোভাবে থ্রোলিভাবে পড়ার চেষ্টা করো। ওকে, তো এটাই ছিল তোমাদের আজকের মোট 10টা করে আমি প্রশ্ন রেখেছি। হয়তো বেশি প্রশ্ন রাখলে ইন্টারভিউ ক্লাসটা একটু বড় হয়ে যাবে এবং তোমাদের একঘেয়েমি মনে হবে, তাই ক্লাসগুলো একটু ছোটোভাবে রেখেছি। তো এই ক্লাসটা যারা দেখলে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আরেকটা কথা বলবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো, ওখানে অবশ্যই যুক্ত হবে। সাথে সাথে তোমাদের জন্য আমি 2022 ইন্টারভিউ টার্গেট করে 3টা বই এখনও পর্যন্ত পাবলিশ করেছি। একটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড বুক, একটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল এবং 23 জেলার সম্পূর্ণ তথ্য, এবং আরেকটা হচ্ছে 1 এবং 2 একসাথে ডেমো পিডিএফ, অর্থাৎ কীভাবে তুমি ডেমো দেবে সহজ সরল ভাষায় একদম নাটকীয়ভাবে লেখা রয়েছে। আর বইগুলো অনেকেই কিন্তু ক্রয় করে ফেলেছে। তো অবশ্যই যদি এই বইগুলো বাই করতে চাও তো এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত তো অবশ্যই হবে, কারণ ওখান থেকেই তথ্যগুলো পাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বাই করার জন্য 82 50 24 14 85 এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু ডিটেলস তথ্য বইগুলো পেয়ে যাবে, এবং বইগুলো বাই করে রাখো, কারণ ইন্টারভিউ যদি হয়ে যায় বা ইন্টারভিউ যদি নোটিশ আসে কিন্তু সময় কিন্তু খুব কম পাবে, বা যে সময়টার প্রিপারেশন সেখানে হয়তো অনেক মনে হবে, কারণ একটা ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া মানে একটা হিউজ সিলেবাস থাকে যেখানে তোমার সম্পূর্ণ বিষয়ে দক্ষ হয়ে যেতে হবে। তাই বইগুলো বাই করো, অবশ্যই পড়াশোনা করো বইগুলো। ইন্টারভিউর যে বইটা রয়েছে সেটাও কিন্তু খুবই ভালো, সাথে সাথে ডেমোর পিডিএফটা ভালো, এবং যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং 23 জেলার সম্পূর্ণ তথ্য সেটাও খুবই ভালো। তো ক্লাসগুলো দেখো, ভিডিওগুলো একদম থ্রোলিভাবে 1 নম্বর থেকে দেখা শুরু করো, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, আর বইগুলো বাই করার চেষ্টা করো। সাথে সাথে বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন আছো, চ্যানেলের সাথে যুক্ত হও এবং চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, এবং ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবে। সো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস নাম্বার 62। নেক্সট ক্লাস পরের দিন আবার করাবো, তো তার জন্য বলবো সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান আকারে পাওয়ার জন্য। ধন্যবাদ, জয় হিন্দ।